অশরীরী এক আত্মা, যে মায়ার জাল বিছিয়ে ধীরে ধীরে মানুষকে গ্রাস করে নেয়। একবার যার ওপর তার ছায়া পড়ে, সে তার নিজেকে মুক্ত করতে পারে না। দিনের পর দিন এই আত্মা তাকে নিজের দাসে পরিণত করে। মন প্রাণ সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলে। কিন্তু কেন কেন এই আত্মা মানুষের জীবন নিয়ে এমন নিষ্ঠুর খেলা খেলে? আজকের সিনেমাটি আপনাকে সেই প্রশ্নের উত্তর দেবে, এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিবে। তবে সাবধান, যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে এই সিনেমাটি আপনার জন্য নয়। কারণ এটি শুধু ভয়ের নয়, রীতিমতো বিভীষিকাময়। পুরো সিনেমাটি সাদা কালো ফ্রেমে নির্মিত, যা গল্পের গভীরতাকে আরও তীব্র করে তুলেছে এবং দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য নিখুঁত এক পরিবেশ তৈরি করেছে। তাহলে আর দেরি কেন? আলো নিভিয়ে মনোযোগ একদম কেন্দ্রীভূত করুন। আর আজকের গল্প আপনাকে এক ভিন্ন বাস্তবতায় টেনে নিয়ে যাবে। গল্পে শুরু হয় রাতের এক গভীর জঙ্গলে, যেখানে খোরা আর থেবার নামের দুজন লোক আগুন জ্বালানোর চেষ্টা করছে। মূলত তারা দুজন বন্ধু। তার এখানে কিভাবে কেন এলো তা আমরা একটু পরে জানতে পারব। তারা এই জঙ্গলের ভিতর নদী পাড়ি দিয়ে অন্য কোথাও যেতে চায়, কিন্তু রাত অনেক হওয়ার কারণে এখন এটা সম্ভব নয়। তাই তাদের এই জঙ্গলের ভিতরে সাময়িক সময়ের জন্য আশ্রয় নিতে হয়। এরপর তারা দুজন আগুন এভাবে তাদের পাশে জ্বালিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে আগুন নিভে যাওয়ার পর থেবা জেগে ওঠে এবং সে দেখে তার পাশে খোরা নেই। সে উঠে এক পা দু পা আগাতেই দেখে খোরা বড় একটা গাছের সামনে দাঁড়িয়ে আছে। সে সাথে থেবা আরও দেখতে পায় বড় গাছের পেছনে একটা অর্ধুলঙ্গ অবস্থায় পিশাচ বেরিয়ে আসে। আর এই পিশাচকে দেখে থেবা অনেক ভয় পেয়ে যায়। তাই সে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। আর পিশাচিনী ধীরে ধীরে তার শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে খোরাকে আকর্ষণীয় করে তার দিকে নিতে থাকে। যখন খোরা তার খুবই কাছাকাছি চলে যায়, তখন পিশাচিনী তার ঘাড়ে কামড়ে দিয়ে মেরে ফেলে। পরে তাকে খেতে শুরু করে। পরদিন সকাল হলে থেবা চোখ খুলে দেখতে পায় সে বড় একটা গাছের নিচে পড়ে আছে। এরপর সে একটু এগোতেই সে বড় নদীটি দেখতে পায়। সেখান থেকে সে হাত মুখ ধুয়ে পানি খেয়ে নিজের তৃষ্ণা মিটায়। এরপর সে দেখতে পায় এই নদীটা কোনো ছোটোখাটো একটি নদী নয়, বিশাল বড় এক নদী, আর যেটা ঝর্ণার সঙ্গে মিলিত হয়ে আছে। থেবা বুঝে যায় এই নদী পাড়ি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই সে অন্য রাস্তা হিসাবে এই জঙ্গলের পথই বেছে নেয়। জঙ্গলের পথের ভেতর থেকে সে আবার নতুন পথ খুঁজতে থাকে। এরপর সে বড় বড় ঘাস বনের ভেতর থেকে বড় একটা ভাঙা বাংলোর কাছে এসে পৌঁছায়। এত সময় কোনো কিছু না খেয়ে থাকার জন্য থেবার বেশ ক্ষুধা লাগে। তাই সে ধীরে ধীরে এই বাংলোর ভিতরে ঢুকে, যদি কারো দেখা পাওয়া যায় সেই জন্য। ভিতরে থেবা এসে কাউকে দেখতে পায় না। তবে সে সেখানে কয়েকটা নারিকেল ফেলানো দেখতে পেয়ে নারিকেল হাতে তুলে নেয় সেটাকে খাওয়ার জন্য। এমন সময় পেছন থেকে একজন বলে ওঠে, এখানে কি চাও? নারিকেল চুরি করছো কেন? এই লোকটার নাম ভারদান। সে এই বাংলার রাঁধুনি। তখন থেবার বুঝিয়ে বলে, আসলে আপনি যেমনটা মনে করছেন আমি তেমন নই। আমি চোর নই। আমি আসলে জঙ্গলের ভিতরে নদী পাড়ি দিতে গিয়ে নদীর প্রচুর স্রোত থাকায় সে নদী পার দিতে পারেনি। জঙ্গলের ভেতর থেকে ভুল রাস্তা এখানে চলে এসেছি। বাইরের কথাবার্তার শব্দ শুনে বাংলোর ভেতর থেকে এই বাংলোর মালিক বেরিয়ে আসে। এই মালিকের নাম কডুমানপতি। কডুমানপতি এসেই একটা চেয়ারে বসলে দ্রুত রাঁধুনি গিয়ে তার জন্য একটা পান বানিয়ে দেয় এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাঁধুনির দেখা দেখি থেবাও মাথা নিচু করে দাঁড়ায়। তখন থেবা জিজ্ঞেস করে, তুমি কে? এখানে এসেছো কেন? তখন থেবার তার পরিচয় দিতে শুরু করে। তার নাম থেবা। সে রাজপ্রাসাদের পনাম। পনামা হলো এমন একটা পেশা যেখানে তারা মালিকদের অর্থাৎ রাজাদের রাজপ্রাসাদের গান শোনাতে হয়। আর এই গান শুনে সকালবেলা রাজাদের ঘুম ভাঙে। কিন্তু যখন দেশে যুদ্ধ শুরু হয় তখন সে প্রাণ বাঁচানোর জন্য রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। এসব কথা শেষ হলে রাঁধুনি বলে, ও মিথ্যা কথা বলছে। ও যদি গান গাইতো তাহলে ওর কাছে তো গান গাওয়ার বাদ্যযন্ত্র থাকতো। তখন থেবা বলে, আমি প্রাণ নিয়ে পালিয়ে এসেছি, তাই ওই সব কিছুর সাথে বের করে আনতে পারিনি। এই সব কথা শুনে কডুমানপতি তাকে গান শোনাতে বলে। তখন থেবা সুর করে গান গাইতে শুরু করে। থেবার গান শুনে কডুমানপতি অনেক খুশি হয়। এরপর সে বলে, তুমি কি আমার এখানে থাকতে চাও? এ কথা শুনে থেবার বলে, হ্যাঁ মালিক, আমি এখানে থাকতে চাই। তখন কডুমানপতি বলে, তাহলে তোমার সারা জীবনের জন্য এখানে থেকে যেতে হবে। কিন্তু এই কথা শুনে থেবার থাকতে চায় না। তখন কডুমানপতি চোখ গরম করে রাগে সুরে বলে, আমার এখানে এসে কেউ আমার মুখের উপর কথা বলতে পারে না। এরপর তাকে ভিতরে আসতে বললে থেবা জানায়, আমি নিচু জাত, আমি ভিতরে যেতে পারবো না। তখন কডুমানপতি বলে,
তুমি আমার মেহমান, আর মেহমান কোনো জাতপাত মানে না। দরজার কাছে যে আসে তাকে ভিতরে আসতে হয়। এরপর রাঁধুনি থেবাকে ভিতরে নিয়ে গিয়ে তাকে থাকার জন্য একটা ঘর দেখিয়ে দেয়। তখন হঠাৎ শিকলের আওয়াজ শুনে থেবার জিজ্ঞেস করে, কিসের শব্দ? ভার্দান বলে, এই বাড়িটা অনেক পুরনো, তাই এসব ধরনের শব্দ আসতে থাকে। তারপরে তাকে অ্যালার্ট করে দিয়ে বলা হয়, এই বাড়ির দক্ষিণ দিকে ভুল করেও যাবে না। এই বাড়ির অনেকগুলো দরজা বন্ধ থাকে, তাই কোথাও এলোমেলো ঘুরবে না। যদি অদ্ভুত রকম আওয়াজ শুনতে পাও তবুও সেদিকে কোনো মন দেবে না। তো যাই হোক, কিছুক্ষণ পর থেবার আবার কটুবানপতিকে গান শোনায়। গান শোনানো শেষ হলে ভার্দান তার জন্য খাবার নিয়ে আসে, আর এতক্ষণ পর সে খাবার পেয়ে অনেক খুশি হয়। খাবারটা খেয়ে সে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানায়, যেটা শুনে কটুবানপতি রেগে যায়। সে বলে ওঠে, তোমাকে আশ্রয় দিলাম আমি, খাবার দিলাম আমি, আর ধন্যবাদ দিচ্ছ সৃষ্টিকর্তাকে? তখন থেবা বলে, সৃষ্টিকর্তার কৃপাতেই তো আপনাদের এখানে এসে আমার আশ্রয় মিলেছে, আপনি আমার কথায় দোষ মনে করবেন না। কটুবানপতি বলে, মোটেও তা নয়, তোমাকে এখানে টেনে এনেছে তোমার ভাগ্য। অন্যদিকে রাঁধুনি সিঁড়ির ঘরের দরজা খুলে থালায় করে কিছু ভাত নিয়ে ভিতরে যায়, কিন্তু ভিতরে কে আছে, কার জন্য খাবার নিয়ে যাচ্ছে সেটা জানা যায় না। এরপর রাতের বেলায় একটা মশাল নিয়ে বাড়ির বাইরে জঙ্গলের বাথরুম করতে গেলে হঠাৎ করে তার চোখে পড়ে একটা কবরের ওপর। তখন সে আরেকটু ভালোভাবে দেখতে পায় এই জঙ্গলের ভিতরে তার সামনে আরও এমন অসংখ্য কবর পড়ে আছে, যেটা দেখে থেবা ভয় পেয়ে দৌড়ে বাংলোর ভিতরে চলে আসে। তখন আবার সে ওই শিকলের শব্দটা শুনতে পায়। থেবা সাহস করে শিকলের শব্দ কোথা থেকে আসছে তা জানার জন্য সেখানে ছুটে যায়। ওইখানে কি আছে সেটা জানার জন্য সে অনেক কৌতূহলে ওঠে। হঠাৎ করে অন্ধকারে যেতে যেতে তার পা পড়ে থালার উপর। তখন সেখানে এক পা পিছাতেই একটা শিকলের সঙ্গে পা বেঁধে নিচে পড়ে যায়। শিকলে টান পড়লে একটা করে দরজা অর্ধেকটা খুলে যায়। আবারও শুনতে পায় শিকলে বাঁধা কেউ হয়তো দরজার পেছন থেকে হাঁটি করছে। পরদিন সকালে তার ঘুম ভাঙলে বাইরে বেরোলে দেখে কটুবানপতি পাশের গুটি নিয়ে ছক সাজিয়ে বসে আছে। থেবা তার সামনে যেতে কটুবানপতি তার সঙ্গে খেলতে বলে, কিন্তু থেবা প্রথমে খেলতে চায় না। তবে কটুবানপতি তাকে কোনো কিছু একটা বলে খেলা করতে রাজি করায়। এরপর থেবা বলে, আমার কাছে তো কিছুই নেই, আমি কি দিয়ে বাজি ধরব? তখন কটুবানপতি তার কথার জালে ফাঁসিয়ে দেয় আর বলে, তোমার কাছে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, তোমার সময়, যেটা তুমি এতদিন ভুলভাবে ব্যয় করেছ। তুমি এই গেমটা খেলে যদি জিতে যাও তাহলে তুমি এই বাংলো থেকে যখন মন চায় তখন চলে যেতে পারবে, আর যদি জিততে না পারো তাহলে তুমি সারা জীবন আমার এখানেই কাটিয়ে দিবে। কিন্তু এমন শর্তে থেবা রাজি না হলে আবারও কৌশলে তাকে খেলায় কটুবানপতি ফাঁসিয়ে দেয়। এক পর্যায়ে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও থেবা খেলতে বাধ্য হয়। যখন খেলায় থেবা জিতে যাচ্ছিল তখন হঠাৎ করে কটুবানপতি পাশের গুটিটাকে তার চোখের ইশারায় বদলে দেয়। অর্থাৎ যখন কটুবানপতির 6 লাগে তখন সে গুটি বদলে 5 করে দেয়, আর এতে করে কটুবানপতি জিতে যায় আর থেবা হেরে যায়। এখন থেবা সারা জীবন কটুবানপতির গোলাম হয়ে এখানে থেকে যাওয়া লাগবে। এরপর থেবা মন খুব খারাপ করে রান্না করে আসে। তখন রাঁধুনি তাকে বলে, কটুবানপতি একটা শয়তান, ওকে কোনো মতেই বিশ্বাস করবে না। চোখের সামনে যা কিছু দেখছো সেগুলোর কোনো কিছুই সত্য নয়। তখন থেবা বলে, এইসব বলা ঠিক নয়, যত যাই হোক উনি আমাদের মালিক, উনি যদি জানতে পারেন তাহলে মনে খুব কষ্ট পাবে। আবার যখন আজ থেবাকে খেতে দেওয়া হয় তখন কটুবানপতি হঠাৎ করে থেবার মায়ের কথা বলে। তখন থেবা খুব অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না তার মায়ের কথা কটুবানপতি কিভাবে জানলো, কারণ সেখানে আসার পর থেকে কখনোই তার মায়ের কথা কাউকে বলেনি। কটুবানপতি আবারও বলে, রাঁধুনি তোমাকে আমার নামে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু ওর কথা বিশ্বাস করবে না। এর আগেও অনেকে এখানে থাকতে এসছে, রাঁধুনির কথা শুনে পাগল হয়ে গিয়েছে, আর তারপর তাদের শেষ পরিণতি হয়েছে মৃত্যু। তখন ভার্দান খাবার নিয়ে আসলে কটুবানপতি রাক্ষসের মতো খেতে থাকে। সেই সাথে রাঁধুনির কাছে আরও খাবার চায়। তখন ভার্দান কটুবানপতির চোখে চোখ রেখে বলে, আর কোনো খাবার নেই, কত খাবার রানবো, আর একটা মানুষকে কতবার খাবার দেওয়া যায়? 4 বার আপনাকে খাবার দিয়েছি, সব শেষ। তার এমন চোখে চোখ রেখে কথা বলা কটুবানপতির পছন্দ হয় না, তাই সে রেগে গিয়ে চিৎকার করে, আর তার চিৎকারের ফলে এখানে থাকা সবকিছু কাঁপতে শুরু করে এবং তার দিকে তাকাতেই ভার্দানের মুখটা কটুবানপতির হাতের ভিতরে চলে আসে। এই সব কিছু দেখে থেবা অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না এখানে আসলে কি হচ্ছে। এরপর রাঁধুনির কাছে এসে থেবা জিজ্ঞাসা করে, কে এই কটুবানপতি, কেন সে এমন আচরণ করছে? আমি আসলে কোথায় এসে ফেসে গেছি? তুমি আমাকে সবকিছু খুলে বলো। তখন ভার্দান এই কটুবানপতির ইতিহাস সম্পর্কে থেবাকে বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে বহু যুগ আগে এই কটুবানপতির পূর্বপুরুষ তপস্যা করে দেবদেবীকে ডেকে আনে, আর তখন দেবী তার তপস্যায় খুশি হয়ে তাকে একটা বাক্স প্রদান করে
আর এই বাক্সের ভিতর ছিল চটান নামের আরেক পিশাচ। তো যাই হোক, এই চটানকে দিয়ে কুটুমানপতির পূর্বপুরুষ তার সব ইচ্ছা পূরণ করতে পারবে। তো একদিন দেখা যায় এই পূর্বপুরুষ লোভে পড়ে চটানকে বাক্স থেকে বের করে ফেলে আর এই পিশাচকে নিজের বন্দি বানিয়ে শিকলে বেঁধে রাখে। শুধু তাই নয়, তাকে নির্মমভাবে দিনের পর দিন অত্যাচার করতে শুরু করে। একদিন না পেরে এই চটান ওই পূর্বপুরুষকে ফাঁসানোর জন্য বলে, তুমি যদি আমার মুখের দিকে তাকাও তাহলে তুমি পুরো নরক দেখতে পারবে। তো এই কথা শুনে পূর্বপুরুষ চটানের মুখের দিকে তাকালে তখন চটান ওই পূর্বপুরুষের আত্মা নিজের ভেতরে শুষে নিতে শুরু করে আর শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। চটান এই প্রাসাদটা সম্পূর্ণ নিজের আয়ত্তে নিয়ে নেয়। এরপর এই পিশাচ কুটুমানপতির বাড়ির সবাইকে রাগে ক্ষোভে মেরে ফেলে। এরপর অনেক তান্ত্রিক আসে চটানকে শেষ করতে, কিন্তু কেউই তাকে আর পুরোপুরি শেষ করতে পারে না। তো শেষ পর্যায়ে এই পূর্বপুরুষ শেষ বংশধর কুটুমানপতি আসে চটানকে শেষ করতে, এমনকি সে চটানকে বন্দি করতে সফল হয়। এরপর সিন আবার চলে আসে বর্তমানে। এই সব কিছু রাঁধুনি থেবাকে খুলে বলছিল। এই চটানকেই উপরের ঘরের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যা শব্দ থেবা আসার পর থেকে শুনতে পায়। রাঁধুনি থেবাকে আরও সাবধান করে বলে, তুমি যদি রাতে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াও তাহলে হয়তো তোমার জন্য আমার কবর ঘুরতে হবে। তারপর কুটুমানপতি তার নিজের শরীরে ছাই মাখে। এরপর সিনেমা শুরুতে আমরা যে পিশাচকে দেখেছিলাম সেই পিশাচ আসে আর তারা দুজন খুব অন্তরঙ্গ মুহূর্ত হলে এমন অবস্থায় থেবা তাদেরকে দেখে ফেলে। থেবা যে তাদের দেখেছে এটা আবার ওই পিশাচিনী দেখে ফেলে। তখন থেবা অনেক ভয় পেয়ে দ্রুত নিজের রুমে চলে আসে। মূলত এই পিশাচি থেবাকে এই পর্যন্ত টেনে এনেছে। পরদিন সকালবেলায় থেবা রাঁধুনিকে বলে, আমি এখান থেকে পালিয়ে যাব, তুমি আমার সঙ্গে চলো। কিন্তু রাঁধুনি কোথাও যাবে না সেটা জানিয়ে দিয়ে বলে থেবা রুমে এসে তার কাপড় চোপড় গুছিয়ে নিতে থাকে। এমন সময় সেখানে কুটুমানপতি এসে বলে, কোথায় যাচ্ছ? তখন থেবা তাকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে যেতে দিন। তখন কুটুমানপতি তার শয়তানি একটা মিষ্টি হাসি দিয়ে বলে, তুমি এখান থেকে যাও, তোমাকে কেউ বাধা দিবে না, কিন্তু এই বৃষ্টির ভেতরে তুমি কি করে যাবে? এরপর থেবা বাইরে বের হয়ে দেখে যেখানে আকাশ পরিষ্কার ছিল সেখানে মেঘ করে প্রচুর বৃষ্টি হতে শুরু করছে। এই বৃষ্টির কারণে থেবা কোথাও আর যেতে পারে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু এখান থেকে বৃষ্টি আর কমে না, যেটা দেখে থেবা ভেতর থেকে অনেক ভেঙে পড়ে। তো যাই হোক, এরপর বরদান এসে থেবাকে নেশা জাতীয় কিছু খেতে দেয় আর বলে, তুমি এই মায়া পড়ো না, এখানে যা কিছু আছে সবকিছু একটা গভীর মায়াজাল। তখন থেবা বরদানকে তার গ্রামের তার মায়ের সম্পর্কে অনেক গল্প বলে। এমনকি সে এটাও বলে তার বাম কানে দুলটা তার মা তাকে বানিয়ে দিয়েছে। এরপর থেবা ঘুমিয়ে গেলে হঠাৎ করে তার শিকলের শব্দে ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘরে একটা শিকল পড়ে আছে আর এই শিকলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর পিশাচ চটান। যখন চটান থেবার দিকে এগিয়ে আসতে শুরু করে তখন থেবার ঘুম ভেঙে যায়। মূলত থেবা এতক্ষণ দুঃস্বপ্ন দেখছিল। ঘুম থেকে উঠেই থেবা রান্নাঘরে রাঁধুনিকে খুঁজতে আসে, কিন্তু সে কোথাও রাঁধুনিকে খুঁজে পায় না। এরপর সে বাইরে গেলে দেখে রাঁধুনি এক নতুন কবর খুঁড়ছে। থেবা তাকে জিজ্ঞাসা করে, কার জন্য কবর খুঁড়ছো? এই কথা শুনে বরদান থেবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে থেবা বুঝতে পারে এই কবরটা তার জন্য খুঁড়ছে, তাই সে দৌড়ে এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে বাংলো থেকে যত দূরে যাচ্ছিল তার বেশি পেটে ব্যথা হতে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে সে এত অসুস্থ হয়ে পড়ে যে তার মুখ থেকে রক্ত বমি হতে শুরু করে। তাই সে কোনো রকমে আবারও ওই বাংলোতে ফিরে আসে আর এসে দরজার কাছে কুটুমানপতিকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পা ধরে ক্ষমা চায়। কুটুমানপতি তখন তাকে বলে, তুমি আমার অনুমতি ছাড়া কোথায় যাচ্ছিলে? তোমার সময় না আমাকে দিয়ে দিয়েছ? এই বলে সে হাসতে শুরু করে। এরপর বরদান থেবাকে ওষুধ দিতে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে তুমি কতদিন এখানে এসেছো? থেবা বলে, হয়তো কয়েকদিন। বরদান বলে, কয়েকদিন নয়, তুমি এখানে কয়েক মাস হলো এসেছো। তখন আবার জিজ্ঞাসা করে, তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, মনে আছে? তখন থেবা তার বা তার মায়ের নাম কোনো কিছুই মনে করতে পারে না। অর্থাৎ থেবা ধীরে ধীরে তার সবকিছু ভুলে যেতে শুরু করে, যার কারণে থেবা অস্থির হয়ে ওঠে। এরপর বরদান তাকে নিয়ে উপরের রুমে এনে একটা লাশ দেখায়। এই লাশের মুখ থেকে কাপড় সরাতে সে দেখতে পায় এটা আর কেউ নয়, এটা কুটুমানপতি। বরদান বলে, ইনি হচ্ছে এই বাড়ির আসল মালিক, আর এখানে আসার পর সবকিছু ভুলে দিনের পর দিন অত্যাচারিত হয়ে আজ মারা গেছে। এসব ঘটনায় থেবা আরও অবাক হয়ে যায়, কেননা কুটুমানপতি যদি মারা যায় তাহলে নিচে কে বসে আছে? তখন বরদান আরও ক্লিয়ার করে বলে, তুমি যাকে দেখে সে কোনো মানুষ নয়, সে হলো চটান, যে তার মায়ের জালে সবাইকে ঘিরে রেখেছে। আর এ বাড়িতে কেউ একবার আসলে আর কখনো কেউ ফিরে যেতে পারে না। আর ওই যে কবরটা আজ খুঁড়তে দেখছো ওটা তোমার জন্য নয়, বরং কুটুমানপতির জন্য। এরপর থেবার আরও জানতে পারে
এই বাংলো থেকে বের হওয়ার একটাই রাস্তা আছে, সেটা হলো এই বাংলোর সবচেয়ে বড় ঘরের মাঝখানে একটা ধান রাখার ঘর আছে, আর ধানের নিচে আছে একটা দরজা। সেখান থেকে সিঁড়ি দিয়ে নামলে একটা গুপ্ত ঘর পাওয়া যাবে, আর সেই ঘরে আছে একটা প্রদীপ, যে ওই প্রদীপটা কখনোই নিভে না। যদি ওই প্রদীপটা নিভিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বেরোনো সম্ভব। তবে ওপর থেকে সবসময় চটান এই ঘরটাকে পাহারা দেয়। চটান তার ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। এখন তাদের মাঝে আরও একটা বাধা আসে, সেটা হলো বন্ধ রুমের ঘরের চাবি খুঁজে বের করতে হবে। এই চাবি চটান কোথায় রেখেছে তা কেউ জানে না, তবে থেবা বুদ্ধি করে তার কথার জালে ফাঁসি জানতে পারে চাবিটা চটান তার মাজায় সবসময় গুজিয়ে রাখে। তাই সে প্ল্যান করে যে করেই হোক চটানের কাছ থেকে ওই চাবিটা নিয়ে তাদের রুমের দরজা খুলে ওই প্রদীপ নিভিয়ে দিতে হবে। এরপর থেবা ভার্দানকে বলে, আমি যে করেই হোক ওই চাবিটা নিয়ে আসবো, তুমি ওর জন্য শেষবারের মতো খাবার রান্না করবে, তুমি ওকে মদ খাইয়ে মাতাল করে রাখবে। আর এই কথায় রাধুনিও রাজি হয়ে যায়। সেই সাথে তাকে সতর্ক করে বলে দেয়, তুমি যদি এই কাজ করতে গিয়ে কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু এর দায়ভার আমি না, এমনকি আমি তোমাকে বাঁচাতেও পারবো না। এরপর দুইজন দুজনের কাজে লেগে পড়ে। যখন রাধুনি রান্না করছিল তখন হঠাৎ করে করুমানপতি তার কাছে আসে এবং তার গলা চেপে ধরে। ভার্দান মনে করে করুমানপতি হয়তো এই সব কিছু জেনে গেছে, কিন্তু পরক্ষণে সে করুমানপতির অন্য প্রসঙ্গে কথা বলে আর তাকে নির্দেশ দেয় থেবার জন্য কবর খুঁড়তে। তখন বুঝতে পারে আসলে সে কোনো কিছুই এখনো জানতে পারেনি। আজ রাতে যখন করুমানপতি রাতের খাবার খেয়ে ঘুমাচ্ছিল তখন থেবা তার কাছে গিয়ে মাজার কাছে সে চাবি খোঁজাখুঁজি করতে থাকে। এমন সময় হঠাৎ করে করুমানপতির ঘুম ভেঙে যায়, আর যখন থেবা তাকে মারতে যায় তখন করুমানপতি তার গলা চেপে তার মুখ দিয়ে এক প্রকার আলো বের করতে থাকে। এই আলো দিয়ে সে থেবার আত্মা চুষে নেবে। ঠিক তখনই সে শুনতে পায় সে গুপ্ত ঘরের দরজাটা কেউ একজন খুলছে। তখন তার ধ্যান অন্যদিকে চলে যায় এবং তার কোমর হাত দিলে দেখতে পায় সেখানে তার চাবিটা নেই। মূলত চটান যখন ভার্দানের গলা চেপে ধরছিল সেই সুযোগে ভার্দান তার মাথা থেকে চাবি নিয়ে নিয়েছে, কিন্তু চাটান কোনো কিছু বুঝতে পারেনি। এদিকে ভার্দান সেই প্রদীপটা নিভিয়ে দিলে পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। করুমানপতি জোরে জোরে চিৎকার করে ওঠে, আর তখনই থেবা রাধুনি একটা বাক্স পায়। রাধুনি বলে এই বাক্সের ভিতরে চাটানকে বন্দি করতে হবে। থেবা চাটানকে ধরার জন্য একটা মশাল নিয়ে বেরোয়। তবে ভার্দান থেবাকে সতর্ক করে দিয়ে বলে, যত যা কিছু হয়ে যাক তুমি চাটানের কোনো কথায় বিশ্বাস করবে না, ও কিন্তু বিভিন্নভাবে তোমাকে ধোঁকা দিতে পারে। এমন সময় করুমানপতি বেরিয়ে আসে এবং থেবাকে তার মায়াজালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু থেবা তার মায়াজালে ধরা না দিলে ভার্দান বলে ওঠে, আমি তোমাকে শেষ করে দেব, কারণ আমি হলাম করুমানপতির বংশধর। মূলত করুমানপতির সঙ্গে এক দাসীর অবৈধ সম্পর্ক ছিল, আর সেখান থেকে তার এই ছেলে ভার্দানের জন্ম হয়। আর ভার্দান এখন এই চাটানকে মেরে ফেলতে এসছে। আর এভাবেই শুরু হয় তাদের ভিতরে বেশ বড় একটা লড়াই। চাটান থেবাকে তুলে দূরে ছুঁড়ে মারলে সে অজ্ঞান হয়ে যায়, আর এরপর সে রাস্তা হারিয়ে ফেলে। এমনকি সে যে রুমে থাকে সেই রুমটার ছাদ ক্রমশ নিচের দিকে আসতে থাকে। অন্যদিকে ভার্দান একটা রুমের ভিতরে আসলে দেখে রুমটা ঘুরছে। এভাবে কিছুক্ষণ পর ভার্দান একটা রুমে এসে তার নিজের হাত কেটে সে রক্ত দিয়ে একটা মন্ত্র পড়তে থাকে। এমন সময় সেখানে করুমানপতি এসে তাকে আবারও তার মায়াজালে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু ভার্দানকে তার মায়াজালে ফাঁসাতে পারে না। এদিকে থেবা ওই মশাল দিয়ে ঘরের ছাদ ভেঙে উপরে উঠে তাদের কাছে পৌঁছায়। সেই সাথে তাদের সমস্ত কথাবার্তা শুনে অনেক অবাক হয়ে যায়। চটান বলতে থাকে, তুমি যদি ওর কথা শুনো তাহলে ও আমাকে মরার পরপরই তোমাকেও মেরে ফেলবে। ভার্দান থেবাকে বারবার বলে, তুমি ওর কথায় বিশ্বাস করো না, ওর মায়া জালে পড়লে তুমি শেষ হয়ে যাবে, তুমি বক্সটা দ্রুত খোলো, ওকে বন্দি করতে হবে। এই কথা বলার পর মাঝখানে ভার্দানের গলা চেপে ধরলে এবার পেছন থেকে গিয়ে থেবা চাটানকে ছুরি দিয়ে আঘাত করে। আর এই সুযোগে চটান আঙ্গুল থেকে ভার্দানের একটা আংটি খুলে নেয় আর চটানকে মুহূর্তের ভিতরে তার গোলাম বানিয়ে নেয়। এই আংটিটা না থাকলে চটান কোনো পাওয়ার কাজ করবে না। এরপর তারা চটানের গায়ে আগুন ধরিয়ে দিলে চটান চিৎকার করতে করতে সেখানে জ্বলে পড়ে তার ভিতর থেকে আসল রূপে পিচাস চটান বেরিয়ে আসে। আর যখন ভার্দান ওই আংটিটা তার আগুনে পোড়াতে যায় তখন থেবা তাকে বাধা দেয়, এই আংটিটা পড়ো না, তাহলে তুমি ওর মতো খারাপ হয়ে যাবে আর আমাদের মতো সাধারণ মানুষরা তোমাদের শিকার হবে। তখন চোখ পাল্টে দিয়ে ভার্দান বলে, এই আংটিটা শুধুমাত্র আমার অধিকার, আর এর মাঝখানে যদি কেউ বাধা দিতে আসে আমি তাকে শেষ করে দেব। এরপর দেখা যায় তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। তাদের এই লড়াই চটান দূর থেকে দেখছিল। তাদের এই লড়াই করার সময় ভার্দানের হাত থেকে আংটিটা নিচে পড়ে যায়, আর এক পর্যায়ে বাড়িটা ভেঙে তাদের গায়ের উপর পড়ে। তবে এখান থেকে বেরোনোর আগে থেবা এই আংটিটা পেয়েছিল। আজ বহু বছর হলো সে বাংলা থেকে বের হতে পারল। সে যখন জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল তখন পেছন থেকে তাকে হামলা করে ভার্দান।
তখন ভার্দান খেয়াল করলে দেখতে পারে থেবান যে কানের দুল ছিল সেখানে দুলটা নেই, আছে অন্য কানে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকে না চটান এখন থেবার রূপ নিয়েছে। আসলে থেবা ওই বাংলো ধসে পড়া বাংলোর ভিতরেই মারা গেছে। কোনো মতে ভার্দান চটানের হাত থেকে ছুটে গিয়ে জঙ্গলের ভেতর থেকে দৌড়াতে শুরু করে। আর যখন সে নদী পার হতে চায় তখন পর্তুগিজ সৈনিকদের দেখে ভার্দান হাতে পাথর তুলে নেয় তাকে মারার জন্য। ঠিক তখন পর্তুগিজ সৈনিকেরা তাকে গুলি করে মেরে ফেলে। ভার্দানের লাশ নদীর স্রোতে অনেক দূরে ভেসে চলে যায়। এদিকে চটান তার হাতে আবারও ওই আংটিটা পরে নেয়। এখন সে আর ওই বাংলোতে ফিরে যাবে না, কারণ বাংলোটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তো আপনাদের আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব থ্রিলার মুভি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।